ধোঁয়া ওঠা চায়ে চুমুক পড়ল। টং দোকানের টিভিতে চলছে ধুমধাড়াক্কা অ্যাকশন ছবি। আগ্রহ নিয়ে সেসব দেখছে খেটে খাওয়া কিছু মানুষজন। অফিস ব্রেকের এই সময়টা টং দোকানেই সচরাচর কাটায় মুরসালিন। অফিস পাড়ার হোটেল মোটেলগুলো তার সামর্থ্যের বাইরে। বিনা দাওয়াতে সেগুলোই পদধূলি পড়ে না তার। চা খেতে খেতে একঘেয়েমি লাগলে টং দোকানে আলোচনায় থাকা দু চারটে গুজব কানে তুলে মজা লুটে নেয় সে। আজও এমন কিছু নেই, কথাবার্তা চলছিল সেখানে। শহরে নাকি অনেক পুরনো মানুষকে দেখা যাচ্ছে। কথাটা কানে আসার পরপরই মুরসালিনের কাঁধে কারো হাত পড়ল। চায়ের কাপ নামিয়ে ফিরে তাকালো সে। ভাই, স্টকের দাম নাকি বাড়ছে। সিনেও সুজেরটাই নাকি এখন টপ লিস্টেড। এটা কি সত্যি? মুরসালিন বনে গেল। কয়েক মুহূর্ত কোনো সাড়া এলো না তার মধ্যে। যেন সে এমন কিছুর মুখোমুখি হয়েছে যা তার কাছে অপ্রত্যাশিত। আমার তো তাইলে মোটা অঙ্কের লাভ হয়েছে। আপনি একটু আমার টাকাগুলো তুলে আনতে পারবেন? আমার আমার একটু সমস্যা, আমি যাইতে পারবো না, নইলে আমি তুলে আনতাম। নরিন, তুমি? অবশেষে মুখে আওয়াজ ফুটল মুরসালিনের। আপনি একটু বিষয়টা দেখেন না। হ্যাঁ, আমার হাতে সময় কম, আমি আপাতত যাই, পরে দেখা করব। হাত বাড়িয়ে মুরসালিনের সাথে হাত মিলালো নবীর। অতপর যেমন হঠাৎ সে এসেছিল ঠিক তেমনি লোকজনের ভিড়ে সে হারিয়ে গেল। ইউমিয়া, চা খাওয়া শেষ। কাপ দখল করে বইসা থাকলে চলবো? এই কাপ দাও। লোকজন পয়সা আছে আর এই খালি কাপে চা ধইরা বইসা আছে। যত সব। টং দোকানদার এসে খালি চায়ের কাপ এক প্রকার কেড়ে নিয়ে আসনে ফিরে গেল। স্তব্ধ হয়ে থাকা মুরসালিন একদৃষ্টে চেয়ে থাকলো পথচারীদের ভিড়ের দিকে। 2 সপ্তাহ আগে যার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, সে কিভাবে বেঁচে ফিরে আসলো? দাদুর জার্নাল অনুযায়ী মৃতরা ঠিক তখনই ফিরে আসে যখন তাদের কোনো কাজ অসম্পূর্ণ থেকে যায়, অথবা তাদেরকে বশীভূত করা হয়। তোমার কি মনে হয় এই ক্ষেত্রে কোনটা সঠিক, নাকি অন্য রহস্য আছে এখানে? আমার তা মনে হচ্ছে না ফাউমি। নিশোর কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে এই আত্মা তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ফিরে এসেছে। অথবা এও হতে পারে নিশো তার মাকে খুব ভালোবাসে, সেই জন্য তার কোনো হ্যালুসিনেশন হয়েছে। দেখ ভাই, কোনো হ্যালুসিনেশন না, আমি যা দেখেছি সব সত্যি সত্যি ঘটেছে। এমনকি আমি আমার আম্মুর হাত পর্যন্ত ছুঁয়ে দেখেছি। আর তাহলে আমি কিভাবে ছুঁতে পারতাম বল? কাজের এক শপের সিসিটিভিতে আমাদেরকে একসাথে দেখা গেছে। এটা মিথ্যে হতেই পারে না। তাহলে কি আন্টির মৃত্যুটা মিথ্যে? না ভাই, আম্মুকে আমি নিজে কবরে শুয়ে রেখে এসেছি, নিজে হাতে। তাহলে তুই কিভাবে বলছিস? হঠাৎ তাদের সিক্রেট প্যালেসে কারো আগমন। লোকটা ভীষণভাবে হাঁপাচ্ছে, যেন ভয়ে সে চরম আতঙ্কগ্রস্ত। আপনারা আপনারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর না? ওই যে কি যেন নাম, ডিটেকটিভ? ফাউমি জার্নালটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে আসলো। ফাউমি সেই লোকটার অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করে দিল। আমাকে বাঁচান, আমি মরতে চাই না। কি হয়েছে আপনার? আপনি এত ভয় পেয়ে আছেন? আচ্ছা, এখানে বসুন, সবটা আমাদের খুলে বলুন। আশেপাশে ইদানিং সব মৃত লোকদের দেখতে পাচ্ছি শুধু। আমার বন্ধু, আমার আত্মীয়, আমার সহকর্মী, ঠিক যারা যারা মারা গেছে তারাই আবার ফিরে এসে আমার সাথে কথা বলছে, হাত মেলাচ্ছে। আমি তাদের চোখে এক অন্য আকাঙ্ক্ষা দেখেছি। হয়তো হয়তো তারা আমাকে মেরে ফেলতে চায়। দেখেছিস ভাই, শুধু আমিই না, ইনিও সাক্ষী। আমি নিশ্চিত এটার পিছনে কোনো না কোনো কাহিনী আছে। আচ্ছা থাম। আচ্ছা, আপনি এটা বলুন, ওদের মধ্যে এমন কি কিছু আছে যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে? তাদেরকে শুধু আপনিই দেখতে পান নাকি আরো কেউ দেখেছে? তাদের সবাই দেখতে পাই, শুধু আমি না। আশেপাশে যারা থাকে তারাও তাদের দেখেছে।
তাদের হাতে একটা বিশেষ জাতীয় নকশা আছে, হাতের উল্টো পাশে। আপনি কি ওই নকশাটা আঁকতে পারবেন? একটা কাগজ নিল লোকটা, পেন্সিল দিয়ে কোনো মতে আঁকলো কিছু একটা। খুব ভেবে সে আঁকাটা সম্পূর্ণ করলো। এই যে এই যে এইরকম। নকশাটা ডিটেকটিভ স্কোয়াডের সদস্যরা দেখতে লাগলো খুব মনোযোগ দিয়ে। এক পর্যায়ে নিশো বলে উঠল, আরে হ্যাঁ, এইরকমই নকশা মায়ের হাতেও ছিল, কিন্তু এই নকশাটা কিসের? ফাউমি তার ল্যাপটপে নকশাটা স্ক্যান করে নিল। একটু খোঁজাখুঁজি করতেই সে পেয়ে গেল এর উত্তর। এটা তো একটা কবরস্থানের মানচিত্র। মানে কোন কবরস্থান? ল্যাপটপে নিবিড় দৃষ্টি রেখে ফাউমি বলল, নির্দিষ্ট কোনো নাম নেই, তবে এখানে লেখা চৌধুরী বাড়ির কবরস্থান। শহরের দক্ষিণ পূর্ব দিকে একদম শেষ প্রান্তে এটা আছে। এটা আমি চিনি, কিছুদিন আগেও তো আমি সেখানে গিয়েছিলাম। সামের চৌধুরীর বাড়ির ঠিক পাশেই, অনেক বড় আর একটা পুরনো জায়গা ওটা। চলো তাহলে সেখানে গিয়ে খোঁজা যাক এই মৃত মানুষরা কিভাবে ফিরে আসে, চলো। ডিটেকটিভ স্কোয়াডের 3 সদস্য ও সাথে থাকা মুরসালিন একসাথে বেরিয়ে গেল তাদের সেই সিক্রেট হাউস থেকে। পুরো সিক্রেট হাউস এখন অন্ধকার, তবে এই অন্ধকারের মধ্যেই জল করে ওঠে দুটো চোখ, এবং হঠাৎ তা হাওয়ায় মিলিয়ে গেল। সময়টা রাত, সনসন বাতাস বইছে। তারা 4 জন এসে পৌঁছলো সেই পুরনো পরিত্যক্ত কবরস্থানে। চারিদিকে গুমুট ভাব, অনেকগুলো অদৃশ্য চোখ কবরস্থানের মাঝ ধরে হেঁটে যাওয়া 4 জনকে নিবিড়ভাবে দেখছে। এই কবরস্থানেই তো তাদেরকে দাফন করা হয়েছিল। কাদের কথা বলছো তুমি? আমি যাদেরকে দেখতে পাই তারা এখানেই শায়িত। ওই যে ওই দিকের কবরটা আমার বন্ধু নবীনের, যে কিনা আজ সকালে এসে আমার সাথে দেখা করে। আশেপাশে ভালোভাবে নজর বোলাতে লাগলো জাভেদ, ফাউমি আর নিশো। কিছু না কিছু তো আছেই, যার কারণে এই কবরস্থানের আত্মাগুলো ফিরে আসছে। ফাউমি, নিশো, সাবধানে, আমাদেরকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে যেতে হবে। বুঝতে পেরেছি। চারপাশ দেখতে দেখতে হঠাৎ 3 জনই কোনো কিছুর সাথে ধাক্কা খেলো। সামনে তাকিয়ে তারা যা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। অগণিত লাশ কবর থেকে উঠে তাদের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে নিশো আর ফাউমি পিছিয়ে গেল। মুরসালিন এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জাভেদ যেন এক চুলো নড়তে পারল না। হঠাৎ সবার সামনে থাকা আত্মাটা জাভেদের গলা চেপে ধরল। ধীরে ধীরে জাভেদের পাগুলো মাটি থেকে উপরে উঠে যেতে লাগলো। ফাউমি দ্রুত তার ব্যাগ থেকে এক বিশেষ আলো বের করে তা নিক্ষেপ করলো আত্মাদের দিকে। বীভৎস এক চিৎকার দিয়ে আত্মারা সরে গেল, ছেড়ে দিল জাভেদকে। ভাই ভাই, তুমি ঠিক আছো তো? আমাদের আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চলো। পিছন থেকে হঠাৎ আবার আত্মার গর্জন শোনা যেতে লাগলো। নিশো আর ফাউমি মিলে জাভেদকে তুলে কোনোভাবে কবরস্থানের বাইরের দিকে যাওয়ার চেষ্টা করলো। অগণিত আত্মা তাদের দিকে তড়িৎ বেগে ছুটে আসতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ ফাউমি এক বিশেষভাবে ঘিরে রাখা চারা গাছে পা দিয়ে ফেলে, ফলে সেই গাছটি সম্পূর্ণভাবে ভেঙে যায়। আশ্চর্যজনকভাবে এই ঘটনার সঙ্গে সঙ্গেই পুরো কবরস্থান এক নিমেষে শান্ত হয়ে যায়। তারা 3 জন পেছন ফিরে তাকালো। কোথাও কেউ নেই, নেই কোনো আত্মা, নেই কোনো মানুষ। ফাউমি সেই বিশেষ চারাগাছটির ওপর থেকে পা তুলল। এটা কি হলো? আত্মারা হঠাৎ চলে গেল কিভাবে? জাভেদ সেই চারাগাছটা দেখা মাত্রই নিশো আর ফাউমিকে নিয়ে তা থেকে অনেক দূরে চলে আসে। এটা তো সেই বিশেষ গাছ যেটা অন্তর্ভেদী হিসেবে কাজ করে। মানে কিসের গাছ এটা? কিসের অন্তর্ভেদী? এটা কালো জাদুর এক বিশেষ উপকরণ। ও আচ্ছা, এটার কারণেই তাহলে এই কবরস্থানে দাফন ও আত্মারা মুক্তি পেয়ে এই শহরে চলাফেরা করার সুযোগ পেত। এটা মানুষের জগৎ ও আত্মাদের জগতের মাঝের এই সীমানাকে তুলে দিয়েছিল, যার ফলে আত্মারা মানুষের মতোই আমাদের চারপাশে চলাফেরা করতে পারত।
আমাদের জগতে প্রবেশ করতে পারত। এই গাছ অন্য জগতের বন্ধ দরজাকে খুলে দিয়েছে, এই জন্য সব মৃতদের আমরা দেখতে পেয়েছি। কিন্তু এটা এখানে কে লাগিয়েছে? যেই লাগিয়ে থাকুক তার উদ্দেশ্য ভালো নয়। মৃত্যুর পর ফিরে আসা, এই জিনিসটা ভাবলেই গা একেবারে শিউরে আসে। আচ্ছা, ওই লোকটা কোথায়? ওই যে আমাদের সাথে যে আসলো? ও তো ওখানে পড়েছিল অজ্ঞান হয়ে। আরে লোকটা কোথায় গেল? ওর জগতে ফিরে গেছে। মানে? ও নিজে একটা আত্মা ছিল, গাছটা ভাঙার সাথে সাথেই বাকি আত্মাদের সাথে সেও তার কবরে ফিরে গেছে। এতক্ষণ আমরা একটা আত্মার সাথে ছিলাম, এই জন্যই তো বলি ভাই, ওর হাতে তো কেন ঠান্ডা? আত্মাদের শরীর তার মানে বরফের মতো ঠান্ডা হয়? হ্যাঁ, ঠান্ডা হয়। এখন চল, এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। এই গাছটা উঠে নেওয়ার ব্যবস্থা করতে হবে, বাকিটা সিক্রেট হাউসে গিয়ে দেখা যাবে। হ্যাঁ চল ভাই। তারা তিনজন এবারের মতো এই কেসের সমাধান করে প্রায় নির্ভর হয়ে তাদের সিক্রেট হাউসে রওনা হলো। সাথে নিয়ে চলল সেই রহস্যময় গাছের চারাটিকেও। ঠিক কিছুটা দূরে এক গাছের আড়াল থেকে সবটা দেখে রাগে গজগজ করে উঠল একজন। এর প্রতিশোধ আমি নেব। আমার গাছ নিয়ে যাওয়ার যে দুঃসাহস দেখিয়েছিল তার ফল ভোগ করতে হবে। গাছ আমার ফেরত চাই। আমি আমার মতো সব আত্মাদের একদিন সম্পূর্ণ মুক্ত করেই ছাড়বো। কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না।